গোয়া সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিলেন প্রধান উপদেষ্টা। শি জিনপিং এর সাথে বৈঠকে সমঝোতায় সইয়ের সম্ভাবনা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের মানুষকে মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছা। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকার। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ। সড়কে যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি। স্বস্তির যাত্রা খুশি ঘরমুখী মানুষ। কদর বেড়েছে সিরাজগঞ্জের তাঁতের শাড়ির। উপকরণ সহজলভ্যে মন্ত্রণালয়ের প্রতি আহ্বান। মালিকরা মুনাফার আশা করলেও ভালো নেই শ্রমিকরা। রপ্তানি হচ্ছে নওগাঁর নারীদের তৈরি বিশেষ টুপি। অবসর কাজে লাগিয়ে বাড়তি আয়ে শিক্ষার্থী গৃহিণীরা। ঈদ সামনে রেখে বেড়েছে চাহিদা। ঈদ সামনে রেখে সেজেছে সাগর কন্যা। পর্যটক বরণে প্রস্তুত সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি। কঠোর নিরাপত্তায় কুয়াকাটার টুরিস্ট পুলিশ। এবং ইমামোগ্লু গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল তুরস্ক। সরকারি কোম্পানির পণ্য বর্জনের ডাক। টালমাটাল পরিস্থিতিতে এরদোয়ান সরকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। চীনের বোয়া সম্মেলনে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বেলা 11:30টায় ভাষণ দেন তিনি। এর আগে চীনের উপপ্রধানমন্ত্রী ডিং জুই জিয়াং এর সাথে বৈঠক করেছেন তিনি। পাশাপাশি বৈঠক করেছেন চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সাথেও। এছাড়াও অধ্যাপক ইউনূস এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া রাশিয়ার উপপ্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাতের কথা রয়েছে। বুধবার দুপুরে 4 দিনের সরকারি সফরে চীন পৌঁছান প্রধান উপদেষ্টা। বোয়া ফোরামের পাশাপাশি তিনি বিশ্বখ্যাত এবং চীনের বড় বড় কোম্পানির প্রধান নির্বাহীদের সাথে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। অধ্যাপক ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক 28 মার্চ বেইজিং এ অনুষ্ঠিত হবে, যেখানে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু সমঝোতা স্মারকে সই হতে পারে। 29 মার্চ অধ্যাপক ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন। এ সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে বিশ্ববিদ্যালয়টি। আগামী 29 মার্চ দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে একটি পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয়েছে। শুভেচ্ছা বার্তায় ডোনাল্ড ট্রাম্প আমেরিকান জনগণের পক্ষ থেকে তিনি ডক্টর ইউনূস এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। এই পরিবর্তনের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং বর্ধিত নিরাপত্তার জন্য সক্ষমতা তৈরির একটি সুযোগ এনে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আসন্ন গুরুত্বপূর্ণ বছরে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার মার্কিন যুক্তরাষ্ট্র উন্মুখ বলেও জানান ট্রাম্প। শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দে শহরের কোলাহল ছেড়ে নারীর টানে গ্রামের পথে ছুটছে মানুষ। এতে সড়ক, নৌ ও রেলপথে বেড়েছে যাত্রীর চাপ। যাত্রা স্বস্তিদায়ক থাকলেও স্টেশন, লঞ্চঘাট ও বাস টার্মিনালে ভিড় কিছুটা বেড়েছে। ট্রেনে কিছু শিডিউল বিপর্যয় হলেও নিরাপত্তা ও যাত্রী সেবার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ বাড়ছে, তবে অনলাইনে টিকিট কেনার ফলে কাউন্টারে ভিড় কিছুটা কমেছে। কিছু জায়গায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বিআরটি এর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছে। সার্বিকভাবে যাত্রা ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক রয়েছে। ঈদ যাত্রায় বাড়ি ফেরা মানুষের খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। কথা বলবো তার সাথে। সাফওয়ান, আজকের ঈদ যাত্রা কেমন দেখছেন? ট্রেনের শিডিউল নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা? এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং ঈদ যাত্রাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশ থেকেই
কিন্তু যার যার নির্দিষ্ট গন্তব্যে কিন্তু যাত্রীরা যাওয়ার জন্য এখানে এসেছেন। তো সকাল থেকেই দেখছি কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের অনেক ভিড় রয়েছে। তবে এখানে কিন্তু আপনাদের জানিয়ে রাখতে চাই যে 3টি স্তরের আসলে টিকিট চেকিং ব্যবস্থা এখানে নেওয়া হচ্ছে। অর্থাৎ কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আসার জন্য 3টি জায়গায় হচ্ছে আপনার টিকিট চেক করা হচ্ছে, যার কারণে দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মের ভিতরে কিন্তু যাত্রীদের ভিড় থাকলেও তেমন কোনো বিশৃঙ্খলা নেই এবং ট্রেনে ওঠার আগেও কিন্তু তাদের কাছ থেকে টিকিট আছে কিনা সেটা কিন্তু চেক করে তারপর কিন্তু তাদেরকে ট্রেনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত যাত্রীদের কাছে কোনো হয়রানির কথা আমরা শুনতে পাইনি। সবাই তাদের স্বাচ্ছন্দ্যে যে ভ্রমণ সেটির কথাই কিন্তু বলছেন। তো আমার পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে এটি আসলে কিশোরগঞ্জে উদ্দেশ্যে যাবে এবং কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সকাল থেকে যতগুলো ট্রেন ছেড়ে গেছে কোনোটিতেই কিন্তু আসলে শিডিউল যে বিপর্যয় সেটি কিন্তু ঘটেনি। সময় মতো সবগুলো ট্রেন ছেড়ে গিয়েছে এবং এখন পর্যন্ত ছেড়ে যাচ্ছে। তো সব মিলে আসলে প্রতিবারের ন্যায় আমরা যে ট্রেনের ছাদে বা সব যেভাবে যে চিত্রটি দেখা যায় এমন কোনো চিত্র কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। তো আরেকটি কথা জানিয়ে দিতে চাই যে র‍্যাব 3-এর একটি দল কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে 100টিরও বেশি টিকিট উদ্ধার করা হয়েছে। তো এই মুহূর্তে একজন যাত্রীর সাথে কথা বলতে চাই। আপনি তো ট্রেনে মোটামুটি ভ্রমণ করেন, তো এবারে যাত্রাটা কেমন মনে হচ্ছে, একটু আলাদা মনে হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই আলাদা মনে হচ্ছে। যখন আমি ভিতর দিয়ে গেট দিয়ে ঢুকলাম মনে হচ্ছিল যে সবাই মানে নিজ থেকে আইন মানতেছে এবং খুব কোনো হ্যাসেল নাই, মানে নিরাপত্তার ব্যবস্থাও খুব সুন্দর আছে। আর ট্রেনের ভিতরে টিকিট ছাড়া কোনো যাত্রীকে দেখতে পেয়েছেন কিনা? না, এটা হওয়ার মনে হয় না সুযোগ আছে, কারণ 2টা জায়গায় চেক করতেছে এবং খুব নিজের আগ্রহ থেকেই চেক করতে দিয়েছি 2বার। এটা খুব ভালো লাগছে আর কি। আর এখন এত বেশি ঝামেলাও নাই, সব সুশৃঙ্খল মনে হচ্ছে। আর তিনি যেমনটি জানাচ্ছিলেন যে ভেতরে ঢোকার ক্ষেত্রে যেমনটি জানাচ্ছিলাম যে প্রত্যেক জায়গায় টিকিট চেক করে তারপরে কিন্তু প্ল্যাটফর্মের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং এই ট্রেনের ভেতরে যে চিত্র সেটিও কিন্তু একই রকম। সেখানে কিন্তু তেমন কোনো ভিড় নেই, অর্থাৎ খুবই স্বাচ্ছন্দ্যে কিন্তু এবারের যে ঈদ যাত্রা সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো আমার কাছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ছিল ঈদ যাত্রার সর্বশেষ খবর। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। ঈদযাত্রা বাড়ি ফেরা মানুষের খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। এদের ঘরমুখ মানুষের যাত্রা নিয়ে জানাতে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে এবারে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী বিল্লাল আহমেদ ও সুমন। প্রথমে যাচ্ছি নারায়ণগঞ্জে। বিল্লাল, মহাসড়কে বর্তমানে ব্যস্ততা কেমন দেখছেন? চৈতি, ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই 2 মহাসড়কে আজকে সকাল থেকেই মানুষের যে ভিড় সেটি কিন্তু গত কয়েকদিনের তুলনায় আজকে দ্বিগুণ হয়েছে এবং মানুষ কিন্তু যারা আগেই টিকিট কেটে রেখেছেন তারা বাস কাউন্টারগুলোতে এসে অপেক্ষা করছেন কখন তাদের বাস আসবে এবং সেই বাস আসার পরপরই তাদের যে গন্তব্যস্থান সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তবে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো আজকে 1 থেকে 1.5 ঘন্টা পরপরই কিন্তু আসছেন, এমন অভিযোগ কিন্তু যাত্রীদের সঙ্গে। আজকে আসলে অনেক কাউন্টারগুলোতে কিন্তু বাড়তি ভাড়া দেওয়া হচ্ছে, এই অভিযোগগুলো কিন্তু যাত্রীরা করেছেন। আমরা একটু এই মুহূর্তে সিমরাইল এলাকাতে আছি। এই সিমরাইল এলাকা হয়েই মূলত ঢাকা চট্টগ্রামমুখী যে যানবাহনগুলো চলাচল করে সেই যানবাহনগুলো এই পথ ধরেই যায়। একই সঙ্গে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশের যে 30 কিলোমিটার এলাকা রয়েছে সেই 30 কিলোমিটারের মধ্যে আজকে সকালে 8টার কিছুক্ষণ আগে কাঁচপুর পয়েন্টে সেখানে বাড়তি যানবাহনের কারণে প্রায় 20 থেকে 30 মিনিট যানবাহনগুলো ধীর গতিতে চলাচল করেছিল এবং একটি যানজট সৃষ্টি হয় এবং পরে পুলিশ গিয়ে কিন্তু আসলে সড়কে যানবাহনের যে স্বাভাবিক গতি সেটি ফিরিয়ে আনে। এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্বাভাবিকভাবে এই যানবাহনগুলো নারায়ণগঞ্জের অংশে চলাচল করছে। তবে ধীর গতিতে যানবাহন চলাচল করছে ঢাকা সিলেট মহাসড়কে। এই সড়কে 4 লেনের কাজ চলছে এবং সড়কের বিভিন্ন জায়গাতে আসলে গর্ত থাকার কারণে বাড়তি যে যানবাহনগুলো ঢাকা সিলেট পথে রয়েছে সেই যানবাহনগুলোর কারণে এখানে আসলে ধীর গতিতে চলাচল করছে। এর বাইরে আসলে নারায়ণগঞ্জের অংশে এই 2 মহাসড়কে তেমন কোনো বড় ধরনের যানজট খবর আমরা এখন পর্যন্ত পাইনি। যিনি সিমরাইল পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাইম সিদ্দিকী তিনি আমাদেরকে জানিয়েছেন তারা এই মহাসড়কের 17টি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন যাতে কোথাও কোনো ধরনের যানজট কিংবা বাড়তি
যানবাহনের চাপ সৃষ্টি হলে তারা দ্রুত সেগুলোকে পারাপার করতে পারেন, এমনটাই কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন। তবে যেটি আশঙ্কা করছেন পুলিশ সেটি হচ্ছে দুপুরের পরে মূলত হচ্ছে এই দুই মহাসড়কে মানুষের যে বাড়তি চাপ সেটি আসলে সৃষ্টি হবে এবং যানবাহন গুলো আসলে যেগুলো ঢাকামুখী লেন হয়ে এখন ঢাকার দিকে যাচ্ছে সেই যানবাহনগুলি দক্ষিণ পূর্বাঞ্চলের যে বিভিন্ন জেলার উদ্দেশ্যে সেই জেলার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই হচ্ছে আমার কাছে দুই মহাসড়ক নিয়ে চৈতি এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি। আমরা জানবো ঢাকা মহা এক্সপ্রেসের খবর, সেখানে আছেন আমাদের সহকর্মী সুমিত সরকার। সুমিত, জানাবেন ঢাকা মহা এক্সপ্রেসের এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি। বিলাল, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছিলেন ঢাকা মা মহাসড়কের গত কয়েকদিনের তুলনায় কিন্তু মুন্সিগঞ্জে এখন কিন্তু যানবাহনের চাপ কিছুটা বেড়েছে, কিন্তু এখানে কিন্তু যানবাহনের চাপ বাড়লেও কিন্তু পদ্মা সেতু টোল প্লাজায় কিন্তু নির্বিঘ্নে টোল আদায় করে কিন্তু আসলে তাদের নিজ নিজ গন্তব্যে আসলে যাত্রীবাহী বাস অন্যান্য পরিবহনগুলি কিন্তু তারা পৌঁছে গন্তব্যে যাচ্ছেন। তবে এখানে কিন্তু পদ্মা সেতু টোল প্লাজার থেকে 150 মিটার দূরে কিন্তু এখানে কিন্তু একটা বাস স্টপ তৈরি করেছেন, যেখানে কিন্তু আসলে একটি জটের সৃষ্টি হয় বলে আমাদের এখানকার যাত্রীরা আসলে জানিয়েছেন। তো এখানে আসলে এই মহাসড়কে প্রায় 4 শতাধিক পুলিশ মোতায়েন থাকলেও কিন্তু আমরা কিন্তু সকাল থেকে সেইভাবে আসলে এখানে পুলিশ সদস্যদের আসলে দেখতে পারিনি। তো এখানে কিন্তু যাত্রীরা কিন্তু আপনার পরিবহনের যে ভাড়া সেই ভাড়া বৃদ্ধির বিষয়ে কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন। তারা যেটি জানিয়েছেন যে বরিশালগামী যে গাড়ি সেখানে কিন্তু তারা 400 টাকার ভাড়া কিন্তু তারা 200 টাকা বেশি নিচ্ছেন বলে আমাদেরকে এখানে অভিযোগ করেছেন। তো এখানে কিন্তু আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা কিন্তু যেটি জানিয়েছেন যে এই ঈদকে নির্বিঘ্ন করতে এবং যানজট যেন না হয় সেজন্য তারা 8টি পয়েন্টে কিন্তু আসলে তারা মোতায়েন আছে বলে আমাদের এখানকার জানিয়েছেন। তো সব মিলিয়ে কিন্তু গত বছরের তুলনায় এবছর কিন্তু যাত্রীরা কিন্তু নির্বিঘ্নেই আসলে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাবেন বলে সেটি আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজার থেকে সর্বশেষ তথ্য। চৈতি। সুমিত, ধন্যবাদ আপনাকে। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিয়ে জানাতে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের দুজন সহকর্মী। আজ পবিত্র লাইলাতুল কদর। সন্ধ্যার পর থেকে শুরু হবে হাজার বছরের এই শ্রেষ্ঠ রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র শবে কদর পালন হবে। রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কুরআন নাজিল হয়েছিল, তাই মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র শবে কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগী করবেন। মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদ সহ বাসা বাড়িতে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। সিরাজগঞ্জের তাঁত শিল্পের কদর দেশ জুড়ে। এবার ঈদে তন্তু, সুতি, সিল্ক, জামদানি সহ প্রিন্ট শাড়ির বেশ চাহিদা রয়েছে বাজারে। তবে ভালো নেই তাঁত শ্রমিকরা। মানুষের বেতন যেখানে দিনে দিনে বাড়ে, তাঁত শ্রমিকদের বেতন যেন দিন দিন কমে চলেছে। সহকর্মী শুভকুমার ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। তাঁত শিল্প সমৃদ্ধ জেলা সিরাজগঞ্জ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই তাঁত যন্ত্রের খটখট শব্দে মুখর থাকে এখানকার পল্লীগুলো। এখানে উৎপাদিত শাড়ি, লুঙ্গি ও গামছার কদর দেশ জুড়ে। এই ঈদে সুতি, সিল্ক, জামদানি সহ প্রিন্ট শাড়ির বেশ চাহিদা রয়েছে বাজারে। এবার বাজারে ভারতীয় শাড়ির আমদানি কম হওয়ায় দেশীয় শাড়ির চাহিদা তুঙ্গে। বাজার ভালো থাকায় অধিক মুনাফার আশা তাঁত মালিকদের। একটা প্রস্তুতি নিয়ে থাকি, সেই প্রস্তুতি ঠিকই আছে, কিন্তু কাপড়ে এখন আমাদের সেলও ভালো আছে। এই মুহূর্তে পাইকারি বাজার এখন সামনে সর্বশেষ আমাদের ভালো বিক্রি হয়,
তাহলে আমরা মনে করবো যে আমাদের ব্যবসাটা ভালো হয়েছে। তবে ঈদের বাজার ভালো থাকলেও ভালো নেই তাঁত শ্রমিকরা। মানুষের বেতন যেখানে দিন দিন বাড়ে, তাঁত শ্রমিকদের বেতন 300 টাকা থেকে কমে এখন শাড়ি প্রতি 150-তে নেমেছে। তাই দিনরাত পরিশ্রম করেও সংসার চালাতে খেতে হচ্ছে হিমশিম। যে কাপড়টা আগে 300 টাকা মজুরি ছিল, এখন 150 টাকা 200 টাকা হয়ে গেছে। এর কারণে শ্রমিকও খুব বেশি পাওয়া যায় না। এদিকে রং ও সুতা সহ তাঁত উপকরণের বাজার নিয়ন্ত্রণ করার জন্য বস্ত্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স। যদি রঙের দাম এবং সুতার দাম একটা নির্দিষ্ট ইয়ের মধ্যে রাখা যায়, আওতার মধ্যে রাখা যায়, তাহলে আমাদের সিরাজগঞ্জের তাঁতিরা আরো লাভবান হবে, আরো কাপড় ভালো উৎপাদন করতে পারবে। সিরাজগঞ্জ জেলা সদর, বেলকুচি, এনায়েতপুর, শাহজাদপুর, উল্লাপাড়া ও চৌহালি উপজেলায় পাওয়ারলুম ও হ্যান্ডলুম রয়েছে অন্তত 5 লাখ। জেলার অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম এই শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন অন্তত 13 লাখ মানুষ। ফলে এই ঐতিহ্যপূর্ণ শিল্পকে টিকিয়ে রাখতে তাঁত শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করতে হবে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নওগাঁর নারীদের তৈরি বিশেষ টুপি মধ্যপ্রাচ্যের ওমানে রপ্তানি হচ্ছে। এসব ব্যয়বহুল টুপি সুই সুতা দিয়ে তৈরি হয়, যা সারা বছর উৎপাদিত হলেও রমজানের ঈদ সামনে রেখে এর চাহিদা ও উৎপাদন বেড়ে যায়। শিক্ষার্থী সহ গৃহিণীরা অবসর সময়ে টুপি তৈরি করে আয় করছে। সহকর্মী কাজী কামাল হোসেনের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। নওগাঁর মহাদেবপুর উপজেলার শতাধিক গ্রামে নান্দনিক ডিজাইনের টুপি তৈরি করা হয়, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি করা হয়। প্রতি টুপি তৈরি করতে একজন কারিগরের 1 থেকে 2 দিন সময় লাগে। কারিগররা দিনে 3 থেকে 4টি টুপি তৈরি করে এবং প্রতি টুপি তৈরি করলে মজুরি পান 70 থেকে 80 টাকা। স্থানীয় পাইকাররা এসব টুপি ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকেন। প্রায় 5000 পরিবার সরাসরি যুক্ত থাকলেও কয়েক হাজার পরিবার এই পেশার উপর নির্ভরশীল। নারীরা সংসারের কাজের পাশাপাশি টুপি তৈরি করে অতিরিক্ত আয়ের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন। আমি এখানে টুপির কাজ করতেছি। এই টুপিটা করার ফলে আমাদের অনেক বাড়তি আয় হচ্ছে। আমরা শেখানোর পর আমরা কাজের ফাঁকে ফাঁকে এই টুপিটা করি। টুপি প্রতি 14 টাকা করে পাই। ঈদের সময় বেশি হয়, টুপি আমদানি বেশি হয়। আমার সংসার অনেক কাজ করি। টুপির উচ্চমান ও শৈল্পিকতার কারণে এটি ওমান সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ব্যাংকের মাধ্যমে মূল্য পরিশোধ হয়, এটি দেশের বৈদেশিক মুদ্রা বৃদ্ধি করছে। তবে সরকার সরাসরি রপ্তানি ব্যবস্থা নিলে কারিগররা ন্যায্য মূল্য পেতেন এবং কুটির শিল্প হিসেবে এটি প্রতিষ্ঠিত হতো। এই টুপিটা আমরা প্যাকেটিং করে ডাইরেক্টে পার্টির সাথে যোগাযোগ করে রোমানে পাঠা দিই। রোমান থেকে আমাদেরকে বেনিফিট আসে, এইভাবে আমরা বাকি দিয়ে দিলাম, ওখান থেকে আস্তে আস্তে ব্যাংকের মাধ্যমে আমাদেরকে টাকাগুলো পৌঁছে দেয়। এতে আমাদের লাভবান হয়, মাসে 20,000-30,000 টাকা গড়ে আয় আসে। প্রশিক্ষণ, স্বল্প সুদের ঋণ এবং নতুন বাজার তৈরিতে সহযোগিতা করে বিসিক। আমাদের বিসিক সাধারণত ক্ষুদ্র ছোট ছোট যে উদ্যোক্তা তাদের নিয়ে কাজ করে। এখানে আমরা দেখেছি যে বিশেষ করে ঈদকে কেন্দ্র করে, রমজান মাসে কেন্দ্র করে এটা একটা আপনার বিশেষ করে টুপি তৈরির একটা বড় উৎসব তৈরি হয় এই নওগাঁ জেলাতে। তো এটা এখন কিন্তু দেশ ছাড়িয়ে দেশের বাইরে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, ওমান সহ মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশে এটা কিন্তু রপ্তানি হচ্ছে। নওগাঁয় প্রায় 40,000 নারী টুপি তৈরির কাজের সঙ্গে সরাসরি যুক্ত। শিক্ষার্থীরাও বাড়তি আয়ের ব্যবস্থা করতে পারছে টুপি তৈরি করে। সংশ্লিষ্টরা চান সরকার এই শিল্পকে কুটির শিল্প হিসেবে স্বীকৃতি দিক। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত। নতুন সাজে সেজেছে হোটেল, মোটেল ও খাবার দোকান সহ বিপণী বিতান। নিরাপত্তায় কঠোর প্রস্তুতি কুয়াকাটার ট্যুরিস্ট পুলিশ জোনের। ইতিমধ্যে বুকিং হয়ে গেছে 70 থেকে 80% হোটেল, মোটেল। সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শামীম হোসেন। 18 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করাতে ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় স্থান কুয়াকাটা। পদ্মা সেতু চালুর পর কুয়াকাটায় বেড়েছে পর্যটক আগমন। এবার ঈদের টানা ছুটিতে কুয়াকাটায় 1 লাখের বেশি পর্যটক সমাগমের আশা ব্যবসায়ীদের। নতুন সাজে সেজেছে কুয়াকাটার আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট সহ দর্শনীয় স্থানগুলো। আশা করি ঈদে আমাদের পর্যাপ্ত পরিমাণ টুরিস্ট আসবে এবং তাদেরকে আমরা সেবা দিতে পারবো। এই কারণে আমাদের কুয়াকাটাতে আচার, চকলেট প্রত্যেকটা দোকানে আমরা ভরপুর রেখেছি, টুরিস্ট আসলে যাতে আমরা তাদেরকে সেল করতে পারি এবং আমরা উপকৃত হতে পারি। তবে আমরা আশাবাদী সামনে রমজানের ঈদ রেখে আমাদের বেচা বিক্রি ভালো হবে। আমাদের পিছনের যে গ্যাপটা,
এই গ্যাপটা পূরণ হবে। কিনা ইনশাল্লাহ ভালো হবে, আশাবাদী এটা। কুয়াকাটায় ছোট বড় মিলিয়ে 2 শতাধিক আবাসিক হোটেল রয়েছে, যেগুলোর পর্যটক ধারণ ক্ষমতা প্রায় 25,000। ইতোমধ্যে 70 থেকে 80% অগ্রিম হোটেল বুকিং হয়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। মেইনটেনেন্স যেগুলো সব শেষ করে আমরা এখন ওয়েলকাম করছি গেস্টদেরকে। আমরা আশা করছি এই বছরটা আমাদের খুবই ভালো যাবে এবং এখন পর্যন্ত আমাদের ঈদ থেকে ঈদ পরবর্তী 2 সপ্তাহ অলরেডি আমরা 80 থেকে 90% বুকিং কনফার্ম করতে পেরেছি। কারণ যে পরিমাণ ফোন আমাদের আসতেছে, আমরা আশাবাদী যে এবার গত বছরের রেকর্ডটা ব্রেক করবে। ঈদ উল ফিতর উপলক্ষে ট্যুরিস্ট পুলিশ, লোকাল থানা এবং সর্বজনসাধারণ ঐক্যবদ্ধ এবং তারা সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য কুয়াকাটা প্রস্তুত আছে। আগত পর্যটকদের নিরাপত্তায় সব রকম ব্যবস্থা থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রাখব আমরা। পর্যটকদের যাতে নিরাপত্তায় বিঘ্নিত না হয় সেজন্য আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা রাখব এবং যেসব আবাসিক হোটেল আছে এসব হোটেলে যাতে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। সংশ্লিষ্টরা বলছেন এবার ঈদের ছুটিতে ভ্রমণের জন্য অন্যতম পছন্দ হতে পারে কুয়াকাটা। নিউজ ডেস্ক, দেশ টিভি।